নমস্কার, বাংলা স্ফিয়ারে ফের আপনাদের স্বাগত জানাচ্ছি। নয়াদিল্লিতে সংসদ ভবনের অনতি দূরে রাফি মার্গ বলে একটা রাস্তা আছে। সেই রাস্তায় একটি বিশাল কনস্টিটিউশন হল বলে বস্তু আছে, যেখানে যার নাম অ্যাকচুয়ালি জিভি মাভলাঙ্কার হল। তার পুরো নাম ছিল গণেশ বাসুদেব মাভলাঙ্কার। তিনি ছিলেন মারাঠি, কিন্তু দীর্ঘদিন ধরে আমেদাবাদে থাকার সুবাদে তিনি গুজরাট থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীর সংস্পর্শে এসে কংগ্রেস আন্দোলনে যোগ দেন, স্বরাজ্য পার্টি করেন কিছুদিন। তারপরে আবার যখন গান্ধীজি লবণ আন্দোলন শুরু করলেন, তখন তিনি স্বরাজ্য দল ছেড়ে ফের গান্ধীর ছত্রচ্ছায়ায় ফিরে আসেন। এই মাভলাঙ্কার ছিলেন একজন আইনজ্ঞ। শুধু আইনজ্ঞ নয়, সেকালে তিনি আইনের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। ভারতবর্ষের সংবিধান রচনার সময় জন্য যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি গণপরিষদ গঠিত হয়েছিল, তিনি তার স্পিকার ছিলেন। তারও আগে যখন তিনি রাজ্য স্তরে রাজনীতি করতেন, তখন বম্বে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এবং ভারত যখন স্বাধীন ভারতবর্ষে যখন প্রথম নির্বাচন হলো 1952 সালে, তারপরেও তাঁকেই কংগ্রেস প্রথম লোকসভার স্পিকার হিসেবে মনোনয়ন দেয়। সুতরাং জিভি মাভলাঙ্কারকে বলা হয়, তাকে গুজরাটের মানুষ সে সময় দাদা সাহেব নাম দিয়ে ডাকতেন, তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান লোকসভা। আজকে ধানকারকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, আজ থেকে অন্তত 60 এক্সাক্ট হিসেবটা যাই হোক, বহু 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 বছর আগে, মানে আমার জন্মেরও 3 বছর আগে, তার মানে ধরে নিন 69 বছর আগে, 1954 সালে এই মাভলাঙ্কারের বিরুদ্ধে তাকে স্পিকারের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। আজকে ধানকারকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, গতকাল তা নিয়ে আমি 2-4 কথা বলেছি, কিন্তু যেটা আজকে বলবো সেটা হচ্ছে মাভলাঙ্কারের বিরুদ্ধে আনা যে অনাস্থা প্রস্তাব, সেই অনাস্থা প্রস্তাবের কেন আনা হয়েছিল, কারা এনেছিল, এবং তখন সংসদীয় রীতিনীতি কীরকম ছিল। প্রথম কথা এটা বলা দরকার যে রাজ্যসভার ইতিহাসে কোনোদিন চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব আসেওনি, পাশ করাও হয়নি। কিন্তু এই সৌভাগ্য আমাদের লোকসভার স্পিকারদের ক্ষেত্রে কিন্তু হয়নি। একের পর এক স্পিকারের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছেন এবং হেরে গেছেন, সেটা পরের কথা। মাভলাঙ্কারের বিরুদ্ধে আনা হয়েছে, তারপরে সর্দার হুকম সিংয়ের বিরুদ্ধে আনা হয়েছে, এবং সবশেষে এই 1927 সালে আমাদের সোমনাথ চট্টোপাধ্যায় কংগ্রেসি স্পিকার বলরাম ঝাকরের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছিলেন। 1954 সালে আজকে ধানকার সম্পর্কে বিরোধীরা রাজ্যসভায় যেসব কথা বলছেন, অলমোস্ট একই রকম অভিযোগ আনা হয়েছিল মাভলাঙ্কারের বিরুদ্ধেও। কিন্তু সেই অভিযোগে সমর্থনে 50 জনের সইও অপোজিশন জোগাড় করতে পারেনি। তা সত্ত্বেও তৎকালীন ডেপুটি স্পিকার সেটাকে গ্রহণ করেছিলেন
এবং গ্রহণ করে বলেছিলেন যে যে ভাষায় এবং যেভাবে এই অনাস্থা প্রস্তাব লেখা হয়েছে সেটা ঠিক হয়নি। তবুও আমি এই বিতর্ক অ্যালাউ করছি, কেননা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আমাদেরই এই দেশের সংসদীয় রীতিনীতিতে বিরোধীদের আনা কোনো প্রস্তাব, তা সে যতই অর্থহীন হোক এবং যার ফলাফল কী হবে আগে থেকে জানা থাকুক, তবু বিরোধীদের কণ্ঠ রোধ করা যে সংসদীয় গণতন্ত্রের সব রীতির বিরুদ্ধে, সেটা 1954 সাল থেকেই আমরা দেখে আসছি। এবং জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, উঠে দাঁড়িয়ে তখন বলেছিলেন যে যেহেতু বিরোধী পক্ষ প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেনি এবং সঠিকভাবে সঠিক বয়ানে এই অনাস্থা প্রস্তাবটি লেখাও হয়নি, অতএব আমি মনে করি তাদের আরও কিছুটা সময় দেওয়া হোক, তারা সেই সময়ের সদ্ব্যবহার করে সঠিকভাবে সেটাকে লিখে এনে প্রয়োজনীয় সমর্থন নিয়ে এসে তারপরে এই বিতর্ক চালু হোক। কিন্তু ডেপুটি স্পিকার বলেছিলেন তার প্রয়োজন নেই, আমি এখনই সেই আলোচনা শুরু করে দিচ্ছি। এখন সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, ওই যে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো, অপোজিশন আনলো, যেখানে একে গোপালনের মতো বিরোধী নেতা সেই প্রস্তাবের সমর্থনে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন এবং নেহেরুর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন, সেই ভোটে কিন্তু নেহেরু তার দলের সদস্যদের উপর কোনো হুইপ জারি করেননি। নেহেরুর বক্তব্য ছিল এটা এমন একটা বিষয় যার সঙ্গে সংসদের মর্যাদার প্রশ্ন জড়িত, সুতরাং এটাকে দলীয় ইস্যুর ঊর্ধ্বে আমরা স্থাপন করতে চাই। তাই আমার নিজের দলের সদস্যদের উপরে আমরা কোনো হুইপ জারি করিনি, একথা বলিনি যে তোমাদের এই প্রস্তাবের বিরোধিতায় ভোট দিতে হবে, তারা দিলে দেবেন, না দিলে না দেবেন। এই যে দলীয় স্বার্থের উপরে সংসদের গরিমাকে, সংসদের গৌরবকে স্থাপন করা, এই যে ডেমোক্রেটিক স্পিরিট, আজকে জওহরলাল নেহেরুকে সুবিধে মতো যতই ডিমোনাইজ করা হোক না কেন, এইরকম একজন সংসদীয় গণতন্ত্রের মুক্তকণ্ঠ প্রবক্তা ভারতবর্ষের ইতিহাসে আর দ্বিতীয়টি এসেছেন কিনা আমি তা বলতে পারবো না। সুতরাং শুরু হয়ে গেল বিতর্ক। বিতর্কের সূচনা করেছিলেন সোশ্যালিস্ট পার্টির একজন এমপি, বিহার থেকে নির্বাচিত, তার নাম ছিল বিঘ্নেশ্বর মিসির। তার বক্তব্য ছিল, এবং যেহেতু রাজ্যসভার নিয়মের মতোই লোকসভার নিয়মও হলো, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে স্পিকার তার নিজের জায়গায় বসে থাকতে পারেন না, ডেপুটি স্পিকারকে সেখানে বসতে হয়। এক্ষেত্রে তখন ডেপুটি স্পিকার ছিলেন এ আয়েঙ্গার, তিনি চেয়ারে বসেছিলেন। এবং সে যাই হোক, 2 ঘন্টা ধরে তীব্র বাদানুবাদের পর এই প্রস্তাব খারিজ হয়ে যায়। এবং দ্বিতীয় যে মোশনটা আনা হয় সেই মাভলাঙ্কারের বিরুদ্ধেই, সেটা আনা হয়, প্রথম আনা হয়েছিল
আয়েঙ্গার মাভলাঙ্কারের বিরুদ্ধে, দ্বিতীয়টি আনা হয়েছিল সর্দার হুকুম সিংয়ের বিরুদ্ধে। এনেছিলেন সমাজবাদী পার্টির নেতা মধুলিমায়। তারিখটা ছিল 1966 সালের 24 নভেম্বর। আর তখন ডেপুটি স্পিকার ছিলেন কৃষ্ণমূর্তি রাও ইন দ্য চেয়ার, এবং 50 জনও সেই অনাস্থা প্রস্তাবের সমর্থনে বক্তৃতা দিতে ওঠেনি। কিন্তু বিরোধীদের প্রস্তাব সংখ্যার অভাবে এক্ষেত্রেও খারিজ হয়ে যায়নি। 1966 সালে কিন্তু নেহেরু মারা গেছেন 64-তে। এটা নেহেরু পরবর্তী ভারত। তারপরে চলে আসা যাক এক লাফে 76, আরও 21 বছরে গিয়ে। তারিখটা ছিল 1987-র 15ই এপ্রিল। তৎকালীন কংগ্রেসি স্পিকার বলরাম ঝাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন সিপিআইএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। তখনও যতক্ষণ বিতর্ক চলল, এই 87 সালের বিতর্কে আমি লোকসভায় হাজির ছিলাম, তখন বলরাম ঝাকরের জায়গায় ওই জায়গায় বসেছিলেন তৎকালীন ডেপুটি স্পিকার থাম্বিদুরাই। সেই মোশনও রিজেক্টেড হয়েছিল। অর্থাৎ তিনবার 52 সালের পর লোকসভা স্পিকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন দল অনাস্থা প্রস্তাব এনেছে, একটাও সফল হয়নি। কিন্তু কখনো এই প্রস্তাবকে বানচাল করে দেওয়ার চেষ্টা হয়নি। আর নেহেরু যে ট্র্যাডিশন তৈরি করেছিলেন, তার মৃত্যুর পরে সেই ট্র্যাডিশন কংগ্রেস রক্ষা করতে পেরেছিল বলে আমার মনে হয় না। যদিও এই ব্যাপারে চূড়ান্ত কথাটি বলার আগে আমার আরেকবার দলিল দস্তাবেজ ঘেঁটে দেখা খুব জরুরি। কিন্তু মূল প্রশ্নটা তা না। আসলে আমাদের সংবিধানের 94 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে ভারতবর্ষের লোকসভার স্পিকারকেও তার পদ থেকে সরানো যায় যদি সভার উপস্থিত সদস্যদের মেজরিটি সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাজ্যসভার মতো এক্ষেত্রেও এই রকম একটি নোটিশ দিতে হলে তারপরে অন্তত 14 দিন সময় দেওয়াটা বাধ্যতামূলক। এবং যে ভদ্রলোক নোটিশ দেন, নিয়ম অনুসারে তিনি এই বিতর্কের সূচনা করেন। এবং যেহেতু স্পিকার তার চেয়ারে বসেন না, ডেপুটি স্পিকার তখন সেই মোশনটি পড়ে শোনান এবং সেটাকে হাউসের সামনে রাখেন যে whether leave be granted to take it up, adding that members who wish that the motion be taken up rise in their seats. If not less than 50 members rise accordingly, the chair declares that leave is granted for the House to consider the resolution on a particular day. However, the removal of the speaker takes place on that day only if a majority of the members vote for his removal. 87 সালেও কিন্তু কংগ্রেসের, রাজীব গান্ধীর কংগ্রেসের কার্যত ব্রুট মেজরিটি ছিল লোকসভায়। 1984 শেষ দিকের লোকসভা নির্বাচনে মায়ের মৃত্যুর পরে 543টি আসনের মধ্যে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস 413টি আসনে জিতে লোকসভায় এসেছিল। সেই দলও কিন্তু তাদের স্পিকার প্রার্থী
বলরাম জাকারের বিরুদ্ধে আনা সোমনাথ বাবুর অনাস্থা প্রস্তাবকে খারিজ করেনি, আলোচনা করতে দিয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অপোজিশন কোনো কথা বললেই তার কণ্ঠ রোধ করতে হবে, এই যে অশুভ একটা প্রবণতা, এই প্রবণতাটা যে নরেন্দ্র মোদীর জমানায় এর সূত্রপাত হয়েছে তা ঠিক হবে না বলাটা। এটা তার আগে থেকেই আমরা দেখে আসছি যে সংসদকে যেন তেন প্রকারেণ অচল করে দেওয়াটা বিরোধীরা মনে করছে একটা তাদের অ্যাকসেপ্টেবল পার্লামেন্টারি স্ট্র্যাটেজি হিসেবে, এবং সেই স্ট্র্যাটেজির প্রবক্তা একসময় ছিলেন অরুণ জেটলির মতো আদারওয়াইজ এ ভেরি রেসপেক্টেড অ্যান্ড কেপেবল পার্লামেন্টেরিয়ান, এবং সুষমা স্বরাজের মতো ক্ষুরোধার বাগ্মিতা নিয়ে জন্মানো একজন বিজেপি নেত্রী। তারপর থেকে দেখা যাচ্ছে যে সেটাই দাঁড়িয়ে গেছে নিয়মে, অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আর রাবণের বিরুদ্ধে যারা থাকে তারা যখন দেখে সংখ্যার বিচারে তারা কিছু করতে পারছে না এবং স্পিকার বা ডেপুটি স্পিকার তাদের বলার স্বাধীনতা খর্ব করছেন, তখন তারাও ওয়েলে নেমে চেঁচামেচি করে, স্লোগান তুলে, ওয়াকআউট করে সভার কাজ পণ্ড করে দেওয়ার চেষ্টা করেন, এবং সেটাই দাঁড়িয়ে গেছে আমাদের সংসদীয় ঐতিহ্য। এখন এই সংসদীয় ঐতিহ্যকে যদি বদলাতে হয়, অর্থাৎ একটা সংসদ যেভাবে চলা উচিত সেই দৃষ্টান্তের জন্য তো আমাদের ইংল্যান্ডের হাউস অফ কমন্সের দিকে তাকাতে হবে না। আমরা যদি আমাদের নিজেদের সংসদের ইতিহাসের দিকে তাকাই তাহলেই দেখব মা কি ছিলেন আর মা কি হইয়াছেন। এরপরেই আমি আসছি যে মাভলাঙ্কারের ডিবেটে কে কি বলেছিলেন, অল্প কথায় বলে দিচ্ছি। 54 সালের ডিসেম্বর মাসের 18 তারিখে লোকসভায় এ নিয়ে বিতর্ক শুরু হয়, 2 ঘন্টা বিতর্ক চলে, এবং যেহেতু ওই রেজলিউশনটা সই করেছিলেন বিঘ্নেশ্বর মিশ্র, তিনি বলেন যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্পিকার পক্ষপাতহীন হয়ে সভা পরিচালনা করছেন না, এবং এমপি হিসেবে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও তিনি বারে বারে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন, এবং একেবারে খুল্লামখুল্লা সরকারের সমস্ত বিষয়কে সমর্থন করছেন, আমাদের বক্তব্যকে কার্যত ধর্তব্যের মধ্যেই রাখছেন না। এই মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বর্তমান রাজ্যসভার সদস্যরা ধানকারের বিরুদ্ধে যে প্রস্তাব দাখিল করেছেন তাতেও হুবহু একই ধরনের অভিযোগ নিশ্চয়ই লেখা হয়েছে। সুতরাং বিঘ্নেশ্বর বলেন যে এই যেখানে স্পিকারের আচরণ, সেখানে তার সভা পরিচালনা করার আর কোনো অধিকার নেই। সোলাপুরের এমপি, তিনি ছিলেন পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, তার নাম ছিল এস মোড়ে। তিনি বলেন যে আমাদের এই স্পিকার, আমরা যে মুলতুবি প্রস্তাব আনি সেই মুলতুবি প্রস্তাবের একটাকেও অনুমোদন করেন না, প্রায় প্রত্যেকটাকে ডাস্টবিনে ফেলে দেন। তিনি বলেন যে আমরা এ পর্যন্ত 89টা
অ্যাডজর্নমেন্ট মোশন জমা দিয়েছি এবং তার মধ্যে দুটো নিয়ে আমরা আর প্রেস করিনি, কিন্তু বাকি রইল যে 87টি, তার মধ্যে মাত্র একটি অ্যাডজর্নমেন্ট মোশন এই 2 বছরে অ্যালাউড হয়েছে। এছাড়া বাকি সব কটা তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন। এরপরে বিতর্কে ওঠেন একে গোপালন, যার নামে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় দিল্লি শহরে আছে। গোপালন বলেন যে অ্যাডজর্নমেন্ট মোশনস কেন অ্যালাউ করা হয় না সে প্রশ্ন তিনিও তোলেন এবং মাভলাঙ্কারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে এই ভদ্রলোক নিজেই নিজেকে একজন দলীয় নেতা হিসেবে পরিচিতি দিতে পছন্দ করেন। সেই কারণেই তিনি সরকার যা বলে সেটাকেই বেদবাক্য হিসেবে মেনে নেন এবং এমনকি কুর্নুলে, হরিয়ানার কুর্নুলে কমিউনিস্টদের প্রসেশনের উপর যে অত্যাচার করা হয়েছে, কংগ্রেসি গুন্ডারা করেছে, সে সম্পর্কে হোম মিনিস্ট্রির রিপোর্ট, যে রিপোর্টে অবশ্যই কংগ্রেসিদের কোনোভাবে দোষী সাব্যস্ত করা হয়নি, সেটাকেই তিনি গ্রহণ করেছেন আমাদের বিরোধী মন্তব্যকে কোনো রকম গুরুত্ব না দিয়ে। তিনি বলেন ওই ঘটনায় আমাদের একজন কমিউনিস্ট এমপিও গুরুতর আহত হয়েছেন এবং এরপরে যখন আরেকজন সিপিআই এমপি এই বিষয়টি তোলেন তখন সেই তাঁর দেওয়া যে নোটিশ, সেই নোটিশকে আর পাত্তা দেওয়া হয় না। আর মাভলাঙ্কারের পক্ষে বলেন সর্দার হুকুম সিং, এনবি খারে হিন্দু মহাসভার, তিনি অবশ্য মাভলাঙ্কারের বিরুদ্ধেই বলেন। তিনি বলেন here are about 24 death warrants of my poor dry dead questions. আমি এই 2 ডজন প্রশ্ন যা তার কাছে পেশ করেছিলাম তারা সবাই হচ্ছে মৃত্যু পরোয়ানা পেয়ে এখন মৃত অবস্থায় শুয়ে আছে। আর এই বিতর্কে অংশ নিয়ে নেহেরু বলেন যে এই বিতর্কের ক্ষেত্রে আমরা কোনো হুইপ জারি করিনি, তার কারণ এটা দলের প্রশ্ন নয়, এটা এই সংসদের সম্মান এবং গরিমা রক্ষার প্রশ্ন। এবং তারপরে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন যে আমরা যখন এই স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলি তখন আসলে আমরা দেশবাসী এবং আরো বৃহত্তর অর্থে পৃথিবীর সবার সামনে নিজেদেরকে খুব ক্ষুদ্র মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করি। সেটাই হচ্ছে এই যে বিতর্ক চলছে তার সবচেয়ে সিরিয়াস র্যামিফিকেশন। অর্থাৎ when we indulge ourselves in such exercise, actually we prove to the world that we are really very little men. তারপরে মাভলাঙ্কারকে ডিফেন্ড করে নেহেরু বলেন যে আপনারা ইংল্যান্ডের হাউস অফ কমন্সে কি হয় তার খবরাখবর নিশ্চয়ই রাখেন। সেখানে বছরে একটা কি দুটো অ্যাডজর্নমেন্ট মোশন বিরোধীরা প্লেস করেন, কিন্তু আমাদের এখানে দেখছি একই দিনে
তিনটে অ্যাডজর্নমেন্ট মোশন পেশ করা হয়েছে। তিনি বলেন, এ মোশন ফর অ্যাডজর্নমেন্ট is a valued and precious right, but every valued and precious right can be so misused as to become a nuisance and lose all its value. You debase it if you use it in that way. বলছেন এটা আপনাদের হাতে একটা ব্রহ্মাস্ত্র, কিন্তু বিলেতের ট্র্যাডিশন দেখুন, এই ব্রহ্মাস্ত্র সেখানে প্রয়োগ হয় বছরে একবার কি দুবার, আর আমাদের এখানে একই দিনে তিনটে অ্যাডজর্নমেন্ট মোশন জমা পড়ছে। একটা ব্রহ্মাস্ত্র যখন এইভাবে অপব্যবহার হয় তখন তার কার্যকারিতাও যেমন থাকে না, তেমনি সেটা আদতে সম্পূর্ণ মূল্যহীনও হয়ে পড়ে। এবং তবে তিনি বলেন যে আমি কোনো রকম হার্শ শব্দ অপোজিশন সম্পর্কে প্রয়োগ করব না, খালি এই যে বিরোধীরা যেসব কথা বলছেন মাভলাঙ্কারের বিরুদ্ধে, সেগুলো শুনে আমি খুব বিস্মিত হচ্ছি। কি দেখে না, এক্সট্রাঅর্ডিনারি এক্সিবিশন ফ্রম দ্য আদার সাইড। আর তিনি বলেন যে স্পিকার আপনাদের প্রশ্ন গ্রহণ করছেন না, এই অভিযোগের কোনো মানে হয় না। তার কারণ এই সংসদে আমরা তো কাঁড়ি কাঁড়ি প্রশ্ন জমা পড়তে দেখি। ইনফ্যাক্ট উই ক্যানট ডিল উইথ অল অফ দেম। এত প্রশ্ন জমা পড়ে যে সব কটার উত্তর দেওয়াই আমাদের পক্ষে সম্ভব হয় না। আপনারা কল্পনা করতে পারেন যে কত সময় এবং অর্থ ব্যয় হয় আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য গোটা দেশ থেকে তথ্য সংগ্রহ করতে। For answering 20 or 30,000 questions, the whole apparatus of the government is functioning like that. Daily telegrams are going all over the country to get facts. তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, টেলিগ্রাফের যুগ ছিল, টরে টক্কা টরের। সে যাই হোক, তারপরে নেহেরু তারপরে কমিউনিস্টদের টার্গেট করেন, যেটা তিনি প্রায়শই করতেন। তিনি তখন বলেন যে এই কমিউনিস্ট সদস্যদের কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে, এ কথা তিনি বিশ্বাসই করেন না। কিন্তু যেটা আমি এক্সপেক্ট করি, প্রত্যাশা করি, ইভেন অ্যাকর্ডিং টু দেয়ার প্রোক্লামেশনস এলসওয়্যার, that they do not believe in democracy or the democratic setup. কিন্তু আমি এটা বিশ্বাস করি যে অন্যত্র তারা যেসব গণতন্ত্রের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে যেসব কথা বলেন, সেই কথাগুলো যে তাদের কাছ থেকে প্রত্যাশিত এবং সেই কারণেই এই আচরণ প্রত্যাশিত, এইটা আমি জানি। একে গোপালন তখন দাঁড়িয়ে উঠে নেহেরুকে জবাব দেন, আমরা এখানে এসেছি কেননা we have come here because democracy is in your pocket. কেননা আমরা এখানে এসেছি, আপনি আপনার নিজের পকেটে ডেমোক্রেসিকে বন্দি করে রেখেছেন বলে। অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডেমোক্রেসি হ্যাজ টু বি শেয়ার্ড। দয়া করে এসব আজে বাজে অভিযোগ আমাদের আর বিরুদ্ধে আনবেন না। ডেমোক্রেসির মানে হচ্ছে যে শেয়ার করা, একা নয়। আপনি তো ডেমোক্রেসিকে ব্যক্তিগত স্তরে কুক্ষিগত করে রেখেছেন, আর আমরা চাই
সেটাকে ছড়িয়ে দিতে। তখন একটু রসিকতা করেই নেহরু জবাব দেন, I hope Sri Gopalan will repeat that every morning so that gradually it might have some effect on his thinking and action. আমি প্রার্থনা করি গোপালন সাহেব যেন এই কথাগুলো ওই সকালে উঠিয়া আমি মনে মনে বলি এইভাবে রোজ নিজের কাছে নিজে উচ্চারণ করেন, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন দেখা যাবে যে তিনি হয়তো এই তার মুখনিসৃত কথাগুলি সত্যিই বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। দ্যাট ওয়াজ অলসো দ্য লেভেল অফ ডিবেট। নমস্কার, শুভরাত্রি।